দর্শক, অবশেষে গত 12ই ডিসেম্বর ঘটনার পরিপ্রেক্ষিতে 18ই ডিসেম্বর শরীফ ওসমান হাদির যে মৃত্যু হলো, সেই মৃত্যুর পেছনের কারণ এবং পেছনের অভিযুক্তদের ব্যাপারে যে পুলিশের চার্জশিট, সেই চার্জশিট অবশেষে দেয়া হচ্ছে এবং তারিখও ঘোষণা করে দেয়া হলো সরকারের পক্ষ থেকে। যখন অভিযুক্ত বিদেশে পালিয়ে থেকে একের পর এক অডিও বার্তা দিচ্ছেন এবং অডিও বার্তায় অস্বীকার করছেন, অন্যদের দিকে আঙুল তুলছেন, তখন পুলিশ একদিন পরেই এই চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলুন একটু জেনে দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে কি বললেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ব্যাপারে চার্জশিট দেওয়ার ঘোষণা দিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার আইজিপিকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে ওসমান হাদি হত্যাকাণ্ডের চূড়ান্ত চার্জশিট 7 জানুয়ারি। স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ এই সরকার থাকতে থাকতেই এর বিচার প্রক্রিয়া শেষ করতে চাইছে সরকার। যখন এই ঘটনাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ শাহবাগে প্রায় প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি নিয়ে অবস্থান করছে, তখন সরকারের এই পদক্ষেপটা হয়তো তাদের জন্য একটা স্বস্তির ব্যাপার হতে পারে। কিন্তু যদি বিচার প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়া করা হয়, তাহলে প্রকৃত সত্য বের করে আনাটা সম্ভব হবে কিনা সেই কথাও অনেকে বলছেন। এবং এরই মাঝে একজন উপদেষ্টা বলেছেনও যে বিচার নিয়ে তড়িঘড়ি করা যায় না, বিচার টাইম ফ্রেম বেঁধে দিয়ে হয় না। এই খবরের বিস্তারিততে যেটা বলা হচ্ছে, আগামী 7 জানুয়ারি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 19তম সভা শেষে ব্রিফিংকালে এই কথা তিনি বলেছেন। সভায় বেশ কয়েকজন উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জুলাই ও গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আগামী 7 জানুয়ারি চার্জশিট দেয়া হবে। তিনি বলেন, এরই মধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। অর্থাৎ সরকার তার মেয়াদেই এটা শেষ করতে চাইছে, যেটা একটু আগে বললাম। তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সম্মেলনে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার, সক্রিয় থাকা মাঠে, সেই ব্যাপারে বলছেন। এই অন্যান্য অনেক কথা বলেছেন। অন্যান্য খবরের দিকে যেতে চাই না, মূলত শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের মধ্যেই থাকতে চাই। আমরা এরই মাঝে দেখেছি যে সর্বশেষ যে অবস্থানটা পুলিশ পরিষ্কার করেছিল, সেটা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত 2 জন তারা ইন্ডিয়াতে পালিয়ে গেছে। এটা যখন তারা বলছে, তখন ইন্ডিয়ার সেই রাজ্যের পুলিশ ব্যাপারটাকে অস্বীকার করছে যে এই ধরনের ঘটনা, এবং বিএসএফের পক্ষ থেকেও অস্বীকার করা হচ্ছে। তারা বলছে যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত, যে সীমান্ত থেকে পার হওয়ার কথা বলা হচ্ছে, সেই সীমান্তে বিজিবির, বাংলাদেশ বর্ডার গার্ডের এত কড়া নিরাপত্তা রয়েছে এবং এত আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যে সেই এলাকা দিয়ে ভারতে পার হওয়া সম্ভব নয়। এই কথা তারা বলছে এবং এরা 2 জন ভারতে পালিয়ে গেছে এটা অস্বীকার করছে। যেমন একদিকে তারা অস্বীকার করছে, তেমনি এই ঘটনায় প্রধান যে অভিযুক্ত ফয়সাল মাসুদ, তিনি একের পর এক ভিডিও বার্তা ছাড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মাঝে 3 কিস্তির ভিডিও বার্তা ছেড়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ভিডিওগুলো তারা
পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এটার সত্যতা কী, এটার বাস্তবতা কী। কিন্তু এখন পর্যন্ত এই ভিডিওর ব্যাপারে, ভিডিও বার্তার ব্যাপারে পুলিশের কি অবস্থান, পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ কি পেল, সেই ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত কোনো তথ্য গণমাধ্যমকে জানায়নি। গণমাধ্যমকে জানায়নি তখন অনেকগুলো প্রশ্ন এই ফয়সাল মাসুদের ভিডিওকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বিশেষ করে সর্বশেষ ভিডিওতে তিনি 3 জনের নাম বলেছেন, পিতা পুত্র, সাথে একজন র্যাবের কর্মরত একজন এসআইয়ের নাম বলেছেন। এই নামগুলো তিনি কেন বললেন, এই নামগুলোর সঙ্গে এই ঘটনার কি সম্পৃক্ততা, সে যে দাবি করছে যে এই ঘটনার সঙ্গে, শরীফ ওসমান হাদির এই ঘটনার সঙ্গে সে জড়িত না, অন্য কেউ জড়িত, সে একটা বিশেষ রাজনৈতিক দলের কথা বলছে। এই ঘটনাগুলোকে পুলিশ তদন্তে কি পেল, কি খুঁজে পেল, সেগুলো এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা কিছুই জানতে পারিনি। হয়তো কৌশলগত কারণেই পুলিশে জানায়নি, কারণ এই ব্যাপারগুলো ওপেনলি ডিসকাস করলে কিংবা গণমাধ্যমে বলে দিলে তাদের তদন্তে অসুবিধা হতে পারে, সেই কারণেই তারা হয়তো জানাননি। তবে একদিন পরেই যখন চার্জশিট দেওয়ার ঘোষণা দেয়া হলো, তখন আমরা নিশ্চিত যে চার্জশিটের যে ব্যাপারগুলো উঠে আসবে, চার্জশিটের মধ্যে যাদেরকে দোষী করা হবে, সেখান থেকে আমরা পরিষ্কার সিনারিও পেয়ে যাব যে এই ঘটনার নেপথ্যে নতুন কোনো চাঞ্চল্যকর খবর আছে কিনা, নাকি ফয়সাল মাসুদ বিদেশে বসে থেকে নতুন নতুন নাটক তৈরি করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার দাবি অনুযায়ী তিনি দুবাইতে অবস্থান করছেন, দুবাইয়ের পাসপোর্ট, ভিসা টিসা, মানে পাসপোর্ট না, বাংলাদেশের পাসপোর্ট, ভিসা টিসা এগুলো দেখাচ্ছেন, কিন্তু বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে তার পাসপোর্ট ব্লক করে দেয়া হয়েছে। পাসপোর্ট ব্লক করে দিলে তিনি কিভাবে দুবাইয়ে অবস্থান করেন সেটাও একটা বড় প্রশ্ন। অনেকেই আবার একটু সামনে বাড়িয়ে কিংবা একটু অতিরিক্ত করে এটাও বলার চেষ্টা করেছেন যে ভারতে থেকেই হয়তো কৌশল নিয়ে তিনি দুবাইয়ের কথা বলছেন, যেহেতু তার দুবাইয়ের ভিসা রয়েছে, সেই ভিসার কপিটা ভিডিওতে দেখানো খুব সহজ, সেটা দেখিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন মানুষকে এবং বাংলাদেশ ভারতের পুলিশকে কনফিউজ করার চেষ্টা করছেন যে তিনি দুবাইতে রয়েছেন। আমাদের হয়তো আর বেশি অপেক্ষা করতে হবে না, একদিন পরেই আমরা সিনারিটা পরিষ্কার হয়ে যাব যে এই ঘটনার পেছনে ফয়সাল মাসুদই প্রকৃত দোষী, নাকি এর সঙ্গে অন্য কারো নাম কিংবা অন্য কোনো গোষ্ঠীর জড়িত থাকার ব্যাপারগুলো উঠে আসছে। দর্শক, আপনার কি মনে হয়, পুলিশি তদন্তে এত দ্রুত পেছনের প্রকৃত কারণ অনুসন্ধান করে চার্জশিট দেয়া সম্ভব হবে, নাকি ইনকিলাব মঞ্চের দাবির মুখে তড়িঘড়ি করে চার্জশিট দিতে গিয়ে কোনো খামতি থেকে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।